আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি কামরুনা হারবি। শুরুতেই পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎসব মুখর পরিবেশের সংবর্ধনা, বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত মানুষের ঢল। গাজীপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন বিএনপি নেতা হান্নান শাহের, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্রাইম মুভারদের ধর্মঘট স্থগিত ঘোষণা। চট্টগ্রাম বন্দরে কন্টেনারের স্তূপ, পোশাক শিল্পে $38 কোটি রপ্তানি বাধাগ্রস্ত, দাবি বিজিএমইএর। নৃশংস সব কম্পিউটার গেমসে আসক্তি বাড়ছে শিশুদের, শৈশবের মনোবিকৃতির পরে জন্ম দেয় জঙ্গিবাদ সহ নানা অপরাধের, অভিমত বিশেষজ্ঞদের। দেখছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও কানাডায় 16 দিনের সফর শেষে কিছুক্ষণ আগে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 6:44 এমিরেটসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রধানমন্ত্রীকে জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জনের জন্য অভিনন্দন জানান। এর আগে ওয়াশিংটন সময় সকাল 11টায় ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছাড়েন তিনি। উত্তর আমেরিকার দেশ দুটি সফরে প্রধানমন্ত্রী গত 14 সেপ্টেম্বর দেশ ছাড়েন। প্রথম পর্যায়ে তিনি 15 থেকে 18 সেপ্টেম্বর কানাডা সফর করেন। যোগদান দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে গ্লোবাল ফান্ড মিটিংয়ে। পরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 71তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগ। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত সাফল্যের সাথে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদী তারা। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অর্জনের তালিকায় যুক্ত হয়েছে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অফ চেঞ্জ নামে আরও 2টি অ্যাওয়ার্ড। তাই নেতাকর্মীদের মাঝে ছিল বাঁধভাঙা উল্লাস। এ নিয়ে জননেত্রী শেখ হাসিনা মোট 29টি পুরস্কার পেলেন। বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ইতিপূর্বে এত সুখ্যাতি অর্জন করে নাই। বিশেষ করে আমাদের নারীদের ক্ষমতায়নের যে পুরস্কার পেয়েছে, সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের সকল নারী ধন্য। আমরা সবাই গর্বিত এবং আনন্দ উল্লাস ভরে আজকে তাকে এই গণসংবাদ দিতে এসেছি। বেলা 3টার পর থেকে ঢাকঢোল বাজিয়ে জড়ো হতে থাকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিমানবন্দর থেকে খিলক্ষেত, কুড়িল ফ্লাইওভার, কাকুলি মোড়, বনানী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি, সামরিক জাদুঘর, সংসদ ভবন মোড় হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে শেখ হাসিনাকে জানানো হয় অভ্যর্থনা। আমরা যদিও রাজনৈতিক দলের নেতৃত্ব, আজকে সারা ঢাকা শহরে সমস্ত জনমত নির্বিশেষে উপস্থিত হয়েছে। দেশরত্ন শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নয়, এখন পৃথিবীর 800 কোটি মানুষের নেত্রী। আজকে সমস্ত বাংলাদেশ আনন্দ উদ্বেলিত। মাননীয় প্রধানমন্ত্রী আসছে তাকে সদরে বরণ করার জন্য। যে অর্জন উনি নিয়ে আসছেন, দুইটা পুরস্কার, এই অর্জন শুধু আওয়ামী লীগের না, সমগ্র বাংলাদেশের, বাংলা জাতির। ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এই প্রথম দলের বড় কোনো কর্মসূচি। তাই ব্যানার, ফেস্টুন ও রং বেরঙের প্ল্যাকার্ড নিয়ে সরব উপস্থিতি, কণ্ঠে জয় বাংলা সহ নানা স্লোগান। বাংলাদেশের মানুষকে আজকে সারা পৃথিবী এখন গবেষণা করে বাংলাদেশকে নিয়ে অল্প সময়ের মধ্যে কি করে মানুষ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সারা দেশবাসী ওনার জন্য দোয়া করবেন, যাতে ওনার নেতৃত্বে বাংলাদেশ আরো সমৃদ্ধির পরে উন্নয়নের পথে আরো এগিয়ে যায়। এবং বাংলার মানুষ মনে করে বারবার দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্ন পূরণ এবং অসমাপ্ত কাজ শেষ হবে বলেও আশাবাদী নেতাকর্মীরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। গাজীপুরের কাপাসিয়ায় ঘাকটিয়া গ্রামে বাদাসর দাফন করা হয় বিএনপির এ নেতার মরদেহ। সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে হিমঘর থেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহের মরদেহ নেওয়া হয় গাজীপুরের রাজবাড়ী মাঠে। সেখানে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ফজলুল হক মিলন, গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হান্নান শাহের 2 ছেলেসহ এলাকাবাসী। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় কাপাসিয়া হাই স্কুল মাঠে। সেখানে আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শেষ নামাজে জানাজা শেষে হান্নান শাহের মরদেহ দাফন করা হয় নিজ গ্রাম ঘাকটিয়ার পারিবারিক কবরস্থানে। বৃহস্পতিবার ঢাকায় হান্নান শাহের মরদেহ পৌঁছলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, নয়াপল্টনের বিএনপি কার্যালয় সহ 4টি স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে সব দলের সাথে আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। স্বাধীন দেশে নির্বাচনের জন্য আর রক্তপাত না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান বিএনপির নেতা। তিনি বলেন, বিরোধী মত দমনে সরকার হামলা মামলা অব্যাহত রেখেছে। গণতন্ত্রের সাথে মত প্রকাশের সব দলের সমান সুযোগ দেওয়ার কথাও বলেন শামসুজ্জামান দুদু। একটা জাতি গণতন্ত্রের জন্য কত রক্ত দিতে পারে, কত সংগ্রাম করতে পারে। সেই জন্যে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আহ্বান, আলোচনার উদ্যোগ নেন। সেই আলোচনার বিষয় নির্বাচন কমিশন গঠন। সেই আলোচনার বিষয় আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে। সে আলোচনার বিষয় দেশের স্থিতিশীলতা, অগ্রগতি। সে আলোচনার বিষয় ব্যক্তি বিদ্বেষ নয়। অহেতুক বিরোধিতা করে লাভ নেই। রামপালের মতো বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে না পারলে বিদ্যুতের অভাবে দেশে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ইউনেস্কোর প্রতিবেদন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই সপ্তাহে রামপাল নিয়ে প্রতিবেদনের জবাব দেয়া হবে। অনুষ্ঠানে তিনি আরও বলেন, অকটেন ও পেট্রোল এখন আর আমদানি করতে হয় না, তাই গ্যাসের উপর চাপ কমাতে পেট্রোল ও অকটেনের দাম কমানো হবে। একই সাথে এলপিজির ব্যবহার বাড়াতে তেলের দামে সমন্বয় করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। সুন্দরবন এলাকায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি না করার দাবিতে নির্ধারিত সাইকেল মিছিল করতে পারেনি ফেসবুক ইভেন্টের আয়োজকরা। রামপালের পক্ষে একটি সংগঠনের মানববন্ধন পেরিয়ে বের হতে পারেনি তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টার আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সাইকেল সহ জড়ো হন ফেসবুক ইভেন্টের কর্মীরা। সুন্দরবন ধ্বংস করে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র না করার পক্ষে বিভিন্ন স্লোগান ও সঙ্গীত পরিবেশন করেন তারা। একই সময় সেখানে একটি সংগঠনের ব্যানারে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে মানববন্ধন শুরু হয়। চারপাশ ঘিরে রামপালের পক্ষের মানববন্ধনের কারণে আটকে পড়েন ফেসবুক ইভেন্টের কর্মীরা। সাইকেল মিছিলে সংহতি জানান তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ। তার নেতৃত্বে রামপাল বিরোধীরা মানববন্ধন অতিক্রম করে সাইকেল মিছিল করতে গেলে তাতে বাধা দেয় রামপালের পক্ষের কর্মীরা। পরে তারা সাইকেল মিছিল করতে না পেরে মানববন্ধন বেষ্টনীর মধ্যেই অবস্থান কর্মসূচি পালন করেন। এটা যে এত শক্তি ধারণ করতে পারে, এটা এখানে আসার আগে আমি বুঝি নাই। তার কারণে এটা দ্বারা এত ভীত সন্ত্রস্ত হয়েছে সরকার এবং এই কোম্পানি, যে তারা এখন লোকজন জড়ো করে, ভাড়া করে, ঘেরাও করে আমাদের এই সাইকেল মিছিল করলে তাদের কী সর্বনাশটা হবে। যখন কেউ যুক্তির কাছে পরাজিত হয়, যখন নৈতিকভাবে পরাজিত হয়, তখনই শক্তির উপরে ভর করে, তখনই বল প্রয়োগ করে। এই কোম্পানি এবং সরকার এই কাজটাই করছে।
প্রশাসনের আশ্বাসে 5 দিনের মাথায় ধর্মঘট স্থগিত করেছে চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তারপরও ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের কন্টেনারের জট কাটতে সময় লাগবে 2 থেকে 3 মাস। ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটের কারণে বহির্বিশ্বে বন্দর নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিপুল ক্ষতির 5 দিনের মাথায় ধর্মঘট স্থগিত করেছে প্রাইম মুভার টেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদ। 26 সেপ্টেম্বর পণ্য ওজন স্কেলের নামে মহাসড়কে হয়রানির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটে যায় তারা। ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ও ডিপোগুলোতে তৈরি হয় কন্টেনারের জট, অচল অবস্থা তৈরি হয় আমদানি রপ্তানি বাণিজ্যে। শুক্রবার দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন সংগঠনের নেতারা। বৈঠকে পুলিশ কমিশনার অতিরিক্ত ওজনের মাসুল কমানোর আশ্বাস দিলে 4 অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করে আন্দোলনকারীরা। আমি আশা করি যে যথাযথভাবে আগামী 4 তারিখের মিটিংয়ে সকল কিছু বিশ্লেষণ করা হবে, করে সিদ্ধান্তটি নেওয়া হবে এবং তাহলে এই সমস্যাটি ভবিষ্যতে আর হবে না। জরিমানার যে একটা রীতিনীতি ছিল সেটাকে উনি মাত্র 2000 টাকায় এনেছে এবং এই 2000 টাকাও আগামীতে আমাদের আমদানিকারক যারা আছেন উনাদের থেকে আদায় করার আশ্বাসে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছি। এদিকে ধর্মঘট তুলে নিলেও শিগগিরই অচল অবস্থা কাটছে না চট্টগ্রাম বন্দরে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি কন্টেনারের স্তূপ জমেছে বন্দরে। কন্টেনারগুলো জাহাজীকরণ করতে না পারার কারণে প্রচুর সংখ্যক কন্টেনার শাট আউট হচ্ছে এবং রপ্তানিকারকরা ইভেনচুয়ালি এই খারাপ প্রভাবের শিকার হবেন, কারণ তার শিপমেন্টগুলো যথাসময়ে গিয়ে ক্রেতার কাছে পৌঁছবে না এবং ক্রেতার বাংলাদেশের রপ্তানি খাত সম্বন্ধে একটি নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। স্থগিত করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা পরিবহন ধর্মঘটও। বৃহস্পতিবার ধর্মঘটের সাথে একাত্মতা জানায় তারা। 4 তারিখের আন্তঃমন্ত্রণালয়ের সভায় যদি বাস্তবসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে আমরা আমাদের গাড়ি চালাবো, নাহলে 5 তারিখ থেকে 6 তারিখ থেকে আমরা আবার পুনরায় আমাদের ধর্মঘট অব্যাহত রাখবো। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রাইম মুভার ট্রেইলর মালিক শ্রমিক ঐক্য পরিষদের 5 দিনের ধর্মঘটের কারণে তৈরি পোশাক শিল্পের $38 কোটি রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার পরিবহন বন্ধ থাকায় এ ক্ষতি হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। ক্ষতিপূরণের এ অর্থ দায়ীদের কাছে চাওয়া হবে। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি জানান, ট্রেইলর ধর্মঘটের কারণে কয়েক হাজার কোটি টাকার শিপমেন্ট বাতিল হয়েছে। গেল 33 বছরের মধ্যে তৈরি পোশাক খাতে এমন দুরবস্থার মধ্যে কখনো পড়েনি। তিনি জানান, প্রধানমন্ত্রী দেশে থাকলে এ সমস্যা দীর্ঘ হতো না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি বাণিজ্য মন্ত্রী ও সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রীকে জানানোর পরও তারা সুরাহা করতে পারেননি। এক্ষেত্রে মন্ত্রীদের গাফিলতি ছিল। তিনি আরও জানান, পোশাকের আমদানি রপ্তানি কার্যক্রমের 80% চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে হয়। এ বিষয়ে বিজিএমইএকে কিছু না জানিয়ে ধর্মঘটে যাওয়াটা অযৌক্তিক। আন্দোলনকারীরা 4 অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করলেও তা স্থায়ী সমাধান নয় বলে জানান তিনি। ধর্মঘটকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান বিজিএমইএ নেতারা। কম্পিউটার গেমসের প্রতি দিন আসক্তি বাড়ছে শিশুদের। বাবা মার অগোচরে নৃশংস সব ভার্চুয়াল গেমসে ডুবে থাকছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে তাদের শৈশবেই মনোবিকৃতি ঘটছে, যা পরবর্তীতে জঙ্গিবাদ সহ নানা অপরাধের জন্ম দেয়। দেখুন শিহাব হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আড়াই বাবুল। খেলার নিয়মটা খুব সহজ। ভার্চুয়াল শহরে ঘুরে ঘুরে মানুষ পিটিয়ে হত্যা করে তাদের টাকা কেড়ে নিজের অ্যাকাউন্ট বাড়াতে হবে। আর পুলিশ পিটিয়ে আইনের হাত থেকে বাঁচার পথ তো আছেই। চলন্ত গাড়ি থামিয়ে চালককে টেনে নামিয়ে ছিনতাই করতে হবে গাড়ি। গাড়ি চালানোর সময় পথচারীদের পিষে মারার অভিজ্ঞতা খেলোয়াড়দের বাড়তি থ্রিল এনে দেয়। শুনতে ভয়াবহ হলেও নির্বিকার চেহারায় প্রতিনিয়ত এসব গেমস খেলছে 6 থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিশুরা। তুমি যাকে নিয়ে খেলো গাড়িগুলো কি তার না? গাড়ি কিভাবে নিতে? গাড়ি সামনে খাড়িয়ে গাড়ি চুরি করে নিতে হয়। হ্যাঁ। আর পুলিশ ধরলে তখন কি করতে হয়? পুলিশ ধরলে ভেঙে যেতে হয়। যাদের কম্পিউটার আছে তারা খেলছে বাসায়, আর বাকিরা ঝুঁকছে পাড়ার গেমসের দোকানগুলোয়। কখনো টিফিনের টাকায়, আবার কখনো বা বাসার টাকা চুরি করে সোজা ছুটছে স্বল্প আলো আর উচ্চ মিউজিকে মাতাল এসব দোকানে, যেখানে অধিকাংশ খেলারই মূল টার্গেট মারামারি আর মানুষ হত্যা। 2 টাকা মানে প্রতিদিন 2 টাকা করে কয়েন। কয় কয়েন গেম খেলো? 15টা 30 টাকা। প্রতিদিন কয় কয়েন করে গেম খেলো? 5 কয়েন।
কয়েন কত করে? হ্যাঁ 2 টাকা। আচ্ছা, এই টাকাটা কে দেয়? মা। মা জানে তুমি গেম খেলো? না, আমি পাও খেলি। তাও খেলো? হ্যাঁ। কেন টাকা নেয় না? না, আমাদের টাকা নেয় না। কেন? আমি কাম করি। কোমলমতি শিশুদের ভিডিও গেমসের প্রতি এই আসক্তি বিপাকে ফেলে বাবা মাদের। অনেক কিছু করে গেমসের জন্য, টিফিন ফাঁকি দেয়, আপনার কোচিং ফাঁকি দেয়, ভালো করে ছেলেমেয়েরাও। বাসা থেকে বাইরে হলো স্কুলের উদ্দেশ্যে, এখন যদি এখানে সে গেম খেলে, এখন এটা বাসা থেকে কিন্তু তার আব্বা আম্মা দেখতেছে না। যেখানে টাকা নেশা বাচ্চাদের এখানে খেলার জন্য করতেছে, এটা কিন্তু অবশ্যই একটা সমাজের জন্য একটা বিপদ। সাম্প্রতিক জঙ্গি হামলা সহ বেশ কিছু হত্যাকাণ্ডে তরুণদের অবলীলায় মানুষ হত্যা করতে দেখা যায়। মনোবিজ্ঞানীরা বলছেন, নৃশংস এসব খেলা নতুন প্রজন্মের মনোবিকৃতিতে ইন্ধন যোগায়। সে যদি নেতিবাচক জিনিসগুলো শিখে, ইমমরাল জিনিসগুলো শিখে, তাহলে যেটা হবে তার কাছে ওটাই স্বাভাবিক মনে হবে। সে যখন বড় হবে তার চিন্তার স্ট্যান্ডার্ডটা ওই রকমই থাকবে এবং সে একটা মানুষকে মারা, মানুষ থেকে মেরে টাকা পয়সা নেওয়া, এটার মধ্যে কোনো দোষের কিছু দেখতে পাবে না। অর্থাৎ তার মরাল যে ডেভেলপমেন্ট সেটা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই সংকট মোকাবিলায় সবার আগে অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। নিচে গেটওয়া সিরামিক সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ। প্রথমে দেওয়া হবে রাজধানীর উত্তরা, রমনা এবং কুড়িগ্রামের ডাশিয়াছড়া ইউনিয়নে। বেড়ে গেছে সব ধরনের চালের দাম, কেজি প্রতি মোটা চালে বেড়েছে 10 থেকে 12 টাকা, ইলিশের দামও বাড়তি। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। 2 অক্টোবর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর রাজধানীর উত্তরা ও রমনা থানায় এবং কুড়িগ্রামের দাশিয়াছড়া ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করবে নির্বাচন কমিশন। তবে ঢাকার 2 সিটির বাকি ওয়ার্ডগুলোতে কার্ড কবে থেকে দেওয়া হবে সে পরিকল্পনা এখনও চূড়ান্ত করেনি কমিশন। শুরুতে কার্ড বিতরণকে অনেকটা পাইলট প্রকল্প হিসেবে দেখছেন এনআইডির মহাপরিচালক। বহুল প্রতীক্ষিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। 2 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরদিন থেকে ঢাকা উত্তর সিটির 1 নং ওয়ার্ড এবং দক্ষিণের 19, 20 ও 21 নং ওয়ার্ডে কার্ড বিতরণ শুরু হবে। একই সাথে কুড়িগ্রামের সাবেক ছিটমহল দাশিয়াছড়ায় নতুন ভোটারদের মাঝে কার্ড বিতরণ করবেন প্রধান নির্বাচন কমিশনার। যারা ভোটার আছেন এবং যাদের কাছে প্রচলিত আইডি কার্ড আছে, এই আইডি কার্ডটা নিয়ে ওনারা নির্দিষ্ট সেন্টারে যাবেন। যাওয়ার পরে ওনার 10 আঙ্গুলের ছাপ এবং আইরিস দিবেন, ওনার পুরনো আইডি কার্ডটা জমা দিবেন, নতুনটা ওনারা নিয়ে আসবেন। যদি এর মধ্যে এই প্রোগ্রামের মধ্যে কেউ না আসতে পারে, পরবর্তীতে উনি তার নিজের যে থানা অথবা উপজেলা অফিস আছে সেখানে যে উনি নিতে পারবেন। 2 সপ্তাহে ঢাকার উত্তরা ও রমনা থানায় ক্যাম্প স্থাপন করে কার্ড বিতরণ করবেন 55 জন অপারেটর। তবে ঢাকার বাকি ওয়ার্ডগুলোতে কবে থেকে কার্ড বিতরণ হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো কমিশনের নেই। একটু স্বল্প আকারে শুরু করব, জাস্ট বোঝার জন্য যে আপনার রেসপন্সটা কীরকম হয়। আমরা এটা ধরে নিতে পারেন যে আপনার এই দুটো থানাকে আমরা একটু পাইলটের মতো করেই দেখতে চাচ্ছি যে এটার ডেট বিটসগুলো কী আসে এবং সেটা অ্যাডজাস্ট করে করব। আমাদের ইকুইপমেন্টের অভাব নেই, আমাদের কোনো কিছুর অভাব নেই, আমরা একটু জাস্ট দেখতে চাচ্ছি। তারপরে আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী যেভাবে আপনার সুবিধা হবে সেইভাবে আমরা এটাকে বিস্তৃত করে দেব। স্মার্ট পরিচয়পত্র সংগ্রহে বিভিন্ন তথ্য পেতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং 105 এই নম্বরে কল করে সহায়তা নেওয়া যাবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে পরিচয় দিন গর্ব ভরে। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। আজ শুভ মহালয়া, দেবী দুর্গার আগমনে শুরু হয়েছে আরাধনা। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে মর্তলোকে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার ভোরে মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আগমন আরাধনা। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় 10 ভুজা দেবী দুর্গা পূজার
ক্ষণ গণনা। শাস্ত্রীয় নিয়মে মহালয়ার এই পুণ্যলগ্নে ঘোষিত হয় আনন্দময়ী দেবীর আগমন বার্তা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে ঘট স্থাপন আর অঞ্জলি দিয়ে দেবীকে বরণ করার অনুষ্ঠান শুরু হয়। এরপর সূর্যোদয়ে শুরু হয় মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আনন্দময়ী দেবীর আগমন বার্তায় ভক্ত আর পূজারীরা দেবী বন্দনায় মেতে ওঠেন। উলুধ্বনি দিয়ে নারীরাও বিপুল উচ্ছ্বাসে দেবীর আগমনীকে স্বাগত জানান। আগামী 7 অক্টোবর বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিকে মহানগর সার্বজনীন পূজা কমিটি ধর্মনিরপেক্ষ সমাজ গঠনে এবং সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 3 দিনের সরকারি ছুটির দাবিও জানিয়েছেন। শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে জাতীয় শিশুকন্যা দিবস 2016 পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। সকালে টিএসসি মোড়ে র্যালি বের করা হয়। এতে স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা অংশ নেয়। র্যালিটি বাংলাদেশ শিশু একাডেমি গিয়ে শেষ হয়। র্যালি উদ্বোধন করে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, কন্যা শিশুকে বিকশিত হওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বেড়ে গেছে সব ধরনের চালের দাম। মোটা চাল প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। ইলিশের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। কাঁচামরিচের দাম কমে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামে অসন্তুষ্ট ক্রেতারা। সবজির দাম ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে বলে দাবি তাদের। তবে গত সপ্তাহের তুলনায় কমেছে কাঁচা মরিচের দাম। মরিচ আগে আসলে 200 টাকা 250 টাকা কেজি ছিল, এখন কমছে, এখন 120 টাকা কেজি হয়েছে। যা ক্রয় ক্ষমতা আছে সেই ক্রয় ক্ষমতার চেয়ে একটু বেশি। মূলা 40 টাকা, পটল 30 টাকা, চিচিঙ্গা 40 টাকা, উস্তা 50 টাকা, সিম হয়েছে 120 থেকে 100 টাকা। এই সপ্তাহে একটু দামটা একটু বেশি ছিল। এ সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে চালের দাম। সরবরাহ কম থাকায় চালের দাম বাড়তি বলে দাবি বিক্রেতাদের। চাউলের দাম অনেক বাড়ছে। প্রতি বছর চাউল মোটা চাইলে 500 হইতে 600 টাকা বাড়ছে। 28 চাইলে বাড়ছে 350 থেকে 400 টাকা। ইলিশের চাহিদা বেশি থাকায় অন্যান্য মাছের দাম ও চাহিদা দুটোই কমে গেছে। ইলিশ মাছ আসার কারণে মনে করেন মাছ মনে করেন অন্যান্য মাছ বিক্রি হয় না। কয়দিন হয়তো গরুর মাংসের উপরে চাপ ছিল, এখন একটু গরুর মাংস কমে আসছে, কোরবানির মাংস। এখন মাছের চাহিদা একটু বাড়ছে, যার ফলে একটু দাম বেড়ে গেছে। ব্রয়লার মুরগি 120 টাকা, গরুর মাংস 420 এবং খাসির মাংস 650 টাকা দরে বিক্রি হচ্ছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে যা থাকছে। পাকিস্তানের সেনা অভিযানের পর বিশ্বকে পাশে পেতে ভারতের কূটনৈতিক তৎপরতা। 14 ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তানের। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে রানার্স আপ বাংলাদেশ, ফাইনালে 5-4 গোলে পরাজয় ভারতের কাছে। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সেনা অভিযানের পর গোটা বিশ্বকে পাশে পেতে এরই মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারত। প্রত্যক্ষ সমর্থন না দিলেও সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশও। এদিকে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ধরনের আগ্রাসন নিরসনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সীমান্তে গুলি বিনিময়ে 14 ভারতীয় সেনা নিহত ও একজনকে আটকের দাবিও করেছে পাকিস্তান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
জঙ্গি ও সন্ত্রাস দমনকে অগ্রাধিকার দিচ্ছে পুরো বিশ্ব, আর এই ইস্যুটি কাজে লাগিয়েই পাকিস্তানকে ঘায়েল করতে চাইছে ভারত। কাশ্মীরি নেতা ওয়ানি নিহতের পর সেখানকার অশান্ত পরিস্থিতি ও উরি সেনাঘাঁটিতে হামলার দায় সরাসরি পাকিস্তানের উপর চাপিয়েছে মোদী সরকার। জঙ্গি দমনেই পাকিস্তানে সেনা অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত, আর এই দাবির পক্ষে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তারা। চলমান এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ নির্মূলে ভারত পাকিস্তানকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। জঙ্গি দমনে ভারতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশও। এদিকে নিয়ন্ত্রণ রেখায় চলমান উত্তেজনার জেরে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ সময় নিজের দেশকে যে কোনো ধরনের আগ্রাসন থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা যুদ্ধ চাই না, কিন্তু নিজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় শুধু পাক সেনা নয়, বরং দেশের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ভারতের সেনা অভিযানের পাল্টা জবাবে সীমান্তে গুলি বিনিময়ে অন্তত 14 ভারতীয় সেনা নিহত ও এক সেনাকে আটকের দাবি করেছে পাকিস্তান। সেনা আটকের খবরটি স্বীকার করেছে ভারত, তবে গুলি বিনিময়ে 14 সেনা নিহতের বিষয়টি নাকচ করেছে। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব পাইনিয়র ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎসব মুখর পরিবেশে সংবর্ধনা, বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত মানুষের ঢল। গাজীপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন বিএনপি নেতা হান্নান শাহের, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্রাইম মুভারদের ধর্মঘট স্থগিত ঘোষণা, চট্টগ্রাম বন্দরে কন্টেনারের স্তূপ। পোশাক শিল্পে $38 কোটি রপ্তানি বাধাগ্রস্ত, দাবি বিজিএমইএর। নৃশংস সব কম্পিউটার গেমসে আসক্তি বাড়ছে শিশুদের। শৈশবের মনোবিকৃতি পরে জন্ম দেয় জঙ্গিবাদ সহ নানা অপরাধের অভিমত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পর সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।